সিঁড়ি দিয়ে অর্ধেক পথ নামতেই চারদিকের কোলাহল শুনতে পেলাম। কত মানুষ এসেছেন আল্লাহই জানেন। যাক, ওইদিকে আর মন দিলাম না। দ্রুত পায়ে হেঁটে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেলাম। ভাবি আর খালামণি মহা ব্যস্ত কাজ নিয়ে। আমাকে আর জুমুকে দেখে ভাবি বলে উঠলেন, প্রিয় ননদেরা, নিজেরাই খাবার নিয়ে খেয়ে নাও। ভাবি বা খালামণির আশায় বসে থেকো না। ওকে ভাবি। জুমু। ভাবির কথায় আমরা নিজেরাই বসে পড়লাম খেতে। যদিও এখন টেবিলে নাস্তার অভাব নেই, তবে আমার মোটেও খেতে ইচ্ছে করছে না। এইদিকে আবার খাবারের লোভ সামলাতে পারছি না। কিছু চিকেন মুখে পুড়ে দিয়ে খালামণিকে জিজ্ঞেস করলাম, খালামণি, মা কোথায়? রুবি তো মেহমানদের ওইখানে। আসলে আমি কাজ করছি তো, তাই তোর মাকে মেহমানদের সাথে কথা বলার জন্যে পাঠিয়ে দিয়েছি। খালামণি: ওহহ, আচ্ছা, ভালোই করেছ। আমি: হ্যাঁ রে, তোরা তাড়াতাড়ি নাস্তা সেরে নে। ইতি আসলে ওর সাথে গিয়ে মেহমানদের সাথে পরিচিত হয়ে নিষ্ফুল। খালামণি: না, আমি যাব না। আমার ভালো লাগে না এত মানুষ। আমি: এই মেয়ে, এগুলো কোনো কথা বলিস তুই? সাদিফ আছে, ইতি আছে, তোর মা আছে সেখানে। এত নার্ভাস হওয়ার কি আছে? না গেলে সবাই খারাপ ভাববে। নাস্তা করে নে চুপচাপ। খালামণি: আচ্ছা আচ্ছা, যাব। শান্ত হও তুমি। আমি: আমার কথায় খালামণি এসে হাসিমাখা মুখে আমার কপালে একটা চুমু দিলেন। জুমু আর আমি মনের সুখে নাস্তা করে নিলাম। আমাদের নাস্তা শেষ করা মাত্রই ইতি আপু এলো ডাইনিংয়ে। কি মহারানী, নাস্তা করা শেষ আপনাদের? ইতি আপু: জি শেষ আপু, আমাদের নাস্তা করা শেষ। আমি: না আপু, আমার এখনো শেষ হয়নি নাস্তা করা। আমি আরও খাবো, আজকে শুধু আমি খেতেই থাকব। জুমু হেসে বলল, আগে মিট কর ওদের সাথে, এরপর আবার আসিস খেতে। মেহমানরা এলো সে অনেকক্ষণ আগেই। ইতি আপু: আরে বেবস চিল, আসছি তো আমরা তোমার পিছু পিছু। জুমু: খাদক, এমনি তোমার সাথে দুষ্টুমি করছে। আমি: হয়েছে অনেক মশকারি, এবার আয় তো। ইতি আপু: আমি, ইতি আপু আর জুমু একসাথে লিভিং রুমের দিকে আগালাম। লিভিং রুমে গিয়েই আমার চোখ কপালে উঠে গেল। এত মানুষ কেন ভাই? কিছু অচেনা মানুষের মাঝে চেনা মানুষ দেখতে পেলাম। উনারা হলেন সাদিফ ভাইয়ার ফুফু আর ফুফাতো ভাইবোন। খালুরা এক ভাই এক বোন। তাই খালুর দিকের আত্মীয় শুধু উনার এই বোনটাই আছে। সাদিফ ভাইয়াদের লিভিং রুমটা কোনো হলো রুম থেকে কম না। মুরুব্বিরা সবাই একপাশে বসেছেন। আমাদের সেদিকে নিয়ে ইতি আপু ওর শাশুড়ি মানে রাফিদ ভাইয়ার আম্মু, উনার বোন, আরও কিছু আত্মীয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন। এরপর যেখানে ইয়াং ছেলে মেয়ে বসে আছে ওইখানে নিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। সাদিফ ভাইয়ার কাজিনদের তো আমি আগে থেকেই চিনি। হঠাৎ জুমু আমার কানে ফিসফিসিয়ে বলল, দোস্ত, কর্নারের সোফায় দেখ কে বসে আছে। জুমুর কথায় আমি কর্নারের সোফায় তাকালাম। এতক্ষণ শুধু আপু যার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন তার দিকেই তাকিয়েছিলাম, কিন্তু এই মানুষটা আমার চোখেই পড়েনি। কিছু বুঝে উঠার আগেই ইতি আপু আমার হাত ধরে ওই মানুষটার সামনে নিয়ে গেলেন। এই যে মশাই, মিট মাই কাজিন শেফা। ইতি আপুর কথায় ছেলেটি মাথা তুলে তাকালেন। ইজহার ভাইয়া হাঁ করে আমার দিকে তাকিয়ে আছেন। আমাকে দেখা মাত্রই নিজের মোবাইলটি পকেটের মধ্যে ঢুকিয়ে নিলেন। আর সাথে সাথে বলে উঠলেন,
ভাবি আমি ওকে চিনি, অনেক ভালো করেই চিনি। ওকে কেমনে চিনো? দেবর সাহেব। ইতি আপু অবাক হয়ে বলল। চিনব না কেন? ভার্সিটি থেকে পরিচয় হয়েছে আমাদের। রাফিদ ভাইয়ার বিয়ে ঠিক হয়েছে শুনেছিলাম, কিন্তু কার সাথে ঠিক হয়েছে এসবের আমি কিছুই জানতাম না। না হলে তো ওদের আমি আরো ভালোভাবে ট্রিট করতাম। আফটার অল আমার ভাবির বোন বলে কথা। ইজহার ভাইয়া। ইজহার ভাইয়ার চোখ মুখ খুশিতে চিকচিক করছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এত খুশি কি জন্য হয়েছেন, এটা আল্লাহই জানেন একমাত্র। ইজহার ভাইয়ার কথায় আমি মুচকি হাসলাম। অল্প কিছু কথা বলে আমি অন্যদিকে চলে গেলাম। ইজহার আজ ভীষণ খুশি। আর শেফাকে এইভাবে দেখে তার মন যেন একটু বেশিই কাঁপছে আজ। সাদিফদের বাসায় আসামাত্র ইজহারের মনে এই কথাটি বারবার বলছিল আজকে শেফা আসতে পারে এই বাসায়। আফটার অল শেফা সাদিফদের কাজিন। তার ধারণায় ঠিক হল। শেফাকে খোলা চুলে আরো মোহনীয় লাগছে, এমনটাই মনে হল ইজহারের কাছে। সে আর চোখে শেফাকে দেখতে লাগল। আমরা মেয়েরা একদিকে বসেই আড্ডা দিচ্ছি। সবাই খুবই মিশুক টাইপের মেয়ে। এইদিকে জুমু শয়তান ইজহার ভাইয়ার বোন সুজানাকে বলে দিয়েছে তাসফিয়া ইজহার ভাইয়ার উপর ক্রাশিত। আমি অনেক মানা করেছিলাম এসব না বলতে, কিন্তু জুমু বলে দিল সব। তাসফিয়া শুনলে নিশ্চয়ই রাগ করবে। জুমু এমনিই বেশি বেশি করে। বেশ কিছুক্ষণ পরে লিভিং রুমে এলো সাদিফ ভাইয়া। চকলেট কালার শার্টটি কুনি পর্যন্ত ফোল্ড করা, ব্ল্যাক জিন্স আর পায়ে স্লিপার, বুকের দিকের দুইটা বোতাম খোলা, যার কারণে উনার সাদা বুক দেখা যাচ্ছে। আমি বুঝলাম না এত ঢং করার কি দরকার। এমনি এমনি তো মেয়েরা উনার উপর ক্রাশ খায় না। এভাবে বুক, সাদা হাত শো করলে তো মেয়েরা ক্রাশ খাবেই। উনার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সামনে মনোযোগ দিলাম। কিন্তু এখন মাথার মেজাজ গরম হয়ে গেল। কারণ রাফিদ ভাইয়ার অন্য কাজিনরা সাদিফ ভাইয়াকে নিয়ে কানাঘুষা করছে। কাছাকাছি বসে থাকার কারণে ওদের কথাগুলো আমি ঠিকই শুনছি। ওদের কথাগুলো এমন, ভাই এতদিন সাদিফ ভাইয়াকে শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিভিতে দেখেছি। বাস্তবে উনি আরও বেশি জোস। উফ, উনাকে দেখে তো আমি ফিদা হয়ে গেলাম। আরেকজন বলল, হ্যাঁ ভাই, ইয়াং পলিটিশিয়ান এর মাঝে উনিই বেশি আকর্ষণীয়। কিন্তু ভাই উনি সেই লেভেলের রাগী। তাই আগ বাড়িয়ে কিছু বলার সাহস নেই আমার। এভাবেই এক একজন এক এক কথা বলছে, আর আমার গায়ে যেন আগুন জ্বলে উঠল। এইদিকে সাদিফ ছেলেদের সাথে কথা বলতে ব্যস্ত ছিল। কিন্তু হঠাৎ ইজহারের চোখ গেলে সাদিফ ইজহারের দৃষ্টি অনুসরণ করে দেখল সে একমনে শেফার দিকে তাকিয়ে আছে। যদিও শেফার চেহারা দেখা যাচ্ছে না, কারণ শেফা উল্টো দিকে ফিরে আছে। কিন্তু তার পিঠ তো দেখা যাচ্ছে। খোলা চুলগুলো একপাশে সরে যাওয়ার কারণে পিঠ দেখা যাচ্ছে। তবে এতটাও বাজে লাগছে না। কিন্তু সাদিফ তো সাদিফই, সে তো পারছে না এখনই ইজহারের নাক ফাটিয়ে দিতে। ইজহার, আর ইউ ওকে? সাদিফ বেশ রাগী সুরে বলল। জি ভাই, ভালো আছি আমি অনেক। শেফার দিকে তাকিয়ে সাদিফ এবার বেশ রেগে গেল। মুখে কিছু না বলে সে ইজহারের সামনে দাঁড়িয়ে গেল। ইজহার সাদিফের এমন কাণ্ডে বেশ অবাক হল। কিন্তু সাদিফ হাসি মুখে বলল, চলো বাগান থেকে হেঁটে আসি। এখানে কি আর করব বসে বসে? বাবা আর আঙ্কেল এলে ইতি আর রাফিদের বিয়ের আলোচনা করা হবে। এরপর সাদিফ রাফিদকে ডেকে বলল, রাফিদ ব্রো, চলো একটু বাগান থেকে হেঁটে আসি।
রাফিদ আর ইতি কথা বলছিল এতক্ষণ। সাদিফের কথা শুনে রাফিদ উঠে এলো। ওরা সবাই বাগানে যাওয়ার প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছিল। এত মেয়ের মুখে সাদিফ ভাইয়ার তারিফ আর সহ্য করতে না পেরে আমি আড্ডা থেকে উঠে গেলাম। দ্রুত পা ফেলে কিচেনে চলে গেলাম। কিচেনে তো সবাই কাজে ব্যস্ত। একপাশে কাজের মহিলা প্লেট, ডিনার সেট এগুলো ধুচ্ছে, খালামণিরা খাবার গরম করছে। মা আর সাদিফ ভাইয়ার ফুফি এখনো কথা বলছে মেহমানদের সাথে। খালামণি, ভাবি কই? আমি গেস্টরুমে ফুল। আফরা কান্না করছিল, তাই ওকে ঘুম পাড়াতে গেল। কিছু খাবি? খালামণি, না, আমি খাবো না কিছু। গেস্টরুমে আমি যাচ্ছি তাহলে। কথাটা বলেই আমি চলে গেলাম। শেফার হঠাৎ ভিতরে চলে যাওয়াটা সাদিফ দেখে থেমে গেল। তখন সব ছেলেরাই বাহিরে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আবিরও তুই ওদের নিয়ে বাগানে যা, আমি আসছি একটু পরেই। কথাটা বলেই সাদিফ ভিতরের দিকে এগিয়ে গেল। ওকে ব্রো। আবির। আবির মানে সাদিফের কাজিন বাকি সবাইকে নিয়ে বাগানের দিকে চলে গেল। সাদিফ শেফার কাছে গিয়েছে। ইজহার এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। এক অজানা হিংসা ইজহারের মনে চেপে বসেছে। গেস্ট রুমে যেতেই দেখলাম ভাবি রুম থেকে মাত্রই বের হল। আমার দিকে মুচকি হেসে আবারও ভাবি কিচেনের দিকে চলে গেল। আমি গিয়ে বেডে শুয়ে গেলাম বাবুর পাশে। তবে হঠাৎ রুমে কারো প্রবেশের শব্দ পেয়ে উঠে বসলাম। সাদিফ ভাইয়া আমার দিকে দ্রুত পায়ে এসে আমার উপর ঝুঁকে আমার গাল চেপে ধরলেন। চুল খোলা কেন? মানা করেছিলাম না চুল খোলা রাখতে বাহিরের মানুষের সামনে। আর তাছাড়া মাথায় কাপড় কই? রাগী কণ্ঠে। মুখ থেকে উনার হাত সরিয়ে দিলাম। উনি এখনো আমার উপর ঝুঁকে আছেন। আমি উনার বুকের দিকে খোলা শার্টটি ধরে বললাম, এইগুলো কি? নিজের শার্টের বোতাম খোলা কেন? নিজের শরীর মেয়েদের দেখাচ্ছেন সেটা কিছু না? আমি মাথায় কাপড় না দিলেও দোষ? নিজের সাদা বুক দেখা যাচ্ছে যার কারণে মেয়েরা তাকে হট বলছে সেগুলো কিছু না? আমিও রাগ দেখিয়ে বললাম। আমার কথা শুনে সাদিফ ভাইয়া উনার শার্ট থেকে আমার হাত ছুটিয়ে নিলেন। এক হাতে আমার হাত ধরে অন্য হাতে একটি বোতাম লাগিয়ে নিলেন। আমার হাতে চুমু দিয়ে বলতে লাগলেন, আমি কোনো মেয়েকে ইমপ্রেস করতে ড্রেস আপ করি না। আমার যেমন স্টাইল পছন্দ তেমনই ড্রেস আপ করি। যদি তোর ভালো না লাগে তাহলে মেরে দিলাম শার্টের বোতাম। হ্যাপি এখন? আর হ্যাঁ, মাথার কাপড় ছাড়া যেন না দেখি আর বাহিরে। দেখলে কিন্তু খবর করে দিব তোমার। তাছাড়া পেট ব্যথা কমেছে? হ্যাঁ, হ্যাপি আছি অনেক এখন। মেয়েদের দিকে চোখ দিবেন না একদম। হ্যাঁ কমেছে। এবার জানতো বাহিরে। কেউ দেখলে কি ভাববে? দিই না নজর। একজনকে দেখি শুধু। আচ্ছা রেস্ট কর তুই। আমি আসছি। আর আমার কথা মাথায় রাখবি, কি কি বলেছি। আমার হাতে আরেকটা চুমু দিয়ে সাদিফ ভাইয়া চলে গেল। আর আমি চুমু দেওয়া হাতটা বুকের উপর চেপে ধরে বেডের উপরে বসে রইলাম। সাদিফ ভাইয়া নামক রোগে আমি খুব বাজেভাবে আক্রান্ত হয়ে গেলাম। এই ব্যাপারটা জুমুকে জানাতে হবে খুব শীঘ্রই। ইতি আপুর বিয়ে ঠিক হলো আগস্ট মাসের 5 তারিখে। এখন চলছে মাত্র এপ্রিল মাস। রাফিদ ভাইয়ার একটা বড় ডিল হয়েছে, যার কারণে উনাকে স্পেনে যেতে হবে 3 মাসের জন্যে। অবশ্য এক সপ্তাহ পরেই ওদের একটা গ্র্যান্ড এনগেজমেন্ট পার্টি হবে। বিয়েও আর্লি হয়ে যেত, কিন্তু ইতি আপু নাকি সব তার মন মতো সাজাবে বিয়েতে।
সে কোনো তাড়াহুড়োয় বিয়ে করতে রাজি না। তাই সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে। মেহমান চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো। আমি সেই যে রুমে ঢুকেছিলাম আর বের হইনি। আমার পেট ব্যথা ছিল প্রচণ্ড। রাফিদ ভাইয়া, রাফা আপু আর সুজানা আপু রুমে এসে আমাকে বিদায় দিয়ে গিয়েছিল। এখন শুধু আমরা ছাড়া আর কোনো মেহমান নেই। সাদিফ ভাইয়ার ফুফুরাও চলে গিয়েছে। লিভিং রুমে একটা বড় মিটিং বসেছে দুই পরিবারের, মানে আমার পরিবার আর ইতি আপুর পরিবারের মাঝে। সবাই আজ বেশ খুশি। রাফিদ ভাইয়ার ফ্যামিলি বেশ ভালো, বেশ মিশুক টাইপ। সবাই অনেক পছন্দ করেছেন উনাদের। খালামণি আর খালুও স্বস্তির নিঃশ্বাস ফেলছেন, কারণ উনাদের মেয়েকে ঠিক জায়গায়ই বিয়ে দিচ্ছেন। এখন সবার কথার মূল টপিক এনগেজমেন্ট পার্টি নিয়ে। বড়রা কথা বলছেন এই বিষয়ে আর আমি এবং জুমু বসে বসে মোবাইল গুতাচ্ছি। আমি সোফায় হেলান দিয়ে বসে আছি আর জুমু আমার কোলে শুয়ে আছে। এই শেফা দেখ দেখ। আমার দিকে মোবাইল এগিয়ে জুমু বলল। আমি ভ্রু কুঁচকে বললাম, কি দেখব? ইজহার ভাইয়া রিকোয়েস্ট দিয়েছে। জুমু খুশিতে নেচে উঠল আমার কোলের উপরেই। তো এমন ভাব করছিস যেন কোনো বড় সেলিব্রিটি রিকোয়েস্ট দিয়েছে। আমাদের কথার মাঝে হঠাৎ সাদিফ ভাইয়ার কথা ভেসে এলো। এই জুমান, নাচতে হলে নিচে নেমে নাচ। ওর কোলের ওপর এভাবে করছিস কেন? রাগী ভাবে জুমু নাচ বন্ধ করে দিল, কিন্তু আমাকে ফিসফিস করে বলল, দেখেছিস আমার ভাইয়ের প্রেম? উফফ কি ভালোবাসা! তো কতটুক আগালো তোদের প্রেম? হুয়াট প্রেম? কিছুই না এমন। উনি এমনিও বেশি বেশি করে আমাকে নিয়ে। বাদ দে, আর তুই তোর ইজহার ভাইয়ার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কর। আমি ওহহ হ্যাঁ, আচ্ছা করছি। জুমু মোবাইল নিয়ে আবারও ব্যস্ত হয়ে গেল। আর আমি দেখছি সাদিফ ভাইয়াকে। শার্টের বোতাম আবারও খুলে দিয়েছেন উনি। অবশ্য একটু আগেই খুলেছেন বোতাম, আমি সেটা দেখে নিয়েছি। হি হি হি। খুব মনোযোগ দিয়ে উনি সবার সাথে কথা বলছেন। এক পা সোজা করে অন্য পা সোফায় গুটিয়ে বসেছেন। এক হাত সোফার উপর দিয়ে রেখে অন্য হাত নাড়িয়ে কথা বলছেন উনি। সোফায় যে স্টাইলে আছেন, এটাকে বসা বলে না আধশোয়া বলে। কিছুক্ষণ পর পর আবার উনার ঘন চুলের উপরে হাতও বুলাচ্ছেন। উনার দিক থেকে চোখ ফিরাতে মনই চাচ্ছে না। ইচ্ছে করছে দেখতেই থাকি। আমার ভাইয়ার দিকে এভাবে তাকিয়ে আছিস, আর আমি প্রেম ভালোবাসা বললেই দোষ? জুমুর কথায় আমার ঘোর কাটল। আমি দাঁত বের করে একটা হাসি দিলাম। জুমুর মাথায় হাত বুলিয়ে বললাম, বোন আমার উপরে চল, কিছু কথা আছে। জুমু খুশি হয়ে বলল, আমার মন যা বলছে সেই কথাটাই যদি তুই বলিস তবে আমি তোকে মাথায় তুলে নাচ দিব। নো, কোনো দরকার নাই। তোর মাথায় আমি উঠতে চাই না। এখন জলদি চল, বেশি লেট করলে আমি আর বলবই না তোকে। না না, এখনই চল। জুমু উঠে আমার হাত ধরে টান দিতেই আমি সোফা থেকে উঠে পড়লাম। এরপর আমরা একসাথে উপরে চলে গেলাম। 20 মিনিট ধরে বসে আছি। কিছু কি বলবি? নখ কামড়াতে কামড়াতে তো আঙ্গুলি খেয়ে ফেলবি। দেখ ফুল, এত নার্ভাসের কি আছে? এমন ভাব করছিস যেন তুই বাসর ঘরে বসে আছিস। চিল মার দোস্ত, বলে ফেল, কি ঘটনা? ভাই, ভাই বল। আমি আছি তো, বলে ফেল। জুমু আমার কাঁধে হাত রেখে বলল, তোর ভাইকে আমি
বলতে নিলেই জুমু চেঁচিয়ে উঠল, স্টপ। মোবাইলে কিছু একটা করে এইবার জুমু বলল, হ্যাঁ এইবার বল। আমি একদম রেডি শোনার জন্যে। আমি এক নিঃশ্বাসে চোখ বন্ধ করে বলে ফেললাম, আমার সাদিফ ভাইয়াকে অনেক ভালো লাগে। উনার দিকে কেউ তাকিয়ে থাকলে আমার গায়ে আগুন জ্বলে। কিন্তু আমি নিজে উনার দিকে তাকিয়ে থাকলে আমার মনে হয় যেন আমি কোনো একটা শান্তির দেশে আছি। আমার প্রতি উনার কেয়ারগুলো আমার অনেক ভালো লাগে। যদিও উনি বেশ রাগী, তবে আমার ইদানিং উনার রাগগুলো ভালো লাগে। উনার হাসি, উনার রাগ সব আমার বেশ ভালো লাগে। এখন আমি বুঝছি না আমার কি হলো। কি নাম দিব আমি এই অনুভূতির? চোখ খুলে দেখি জুমু আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেললাম। আমি জানি আমার ভুল মানুষকে মনে ধরেছে। হয়তো উনি আমার কপালেই নেই। আমি কিছু বলতে যাব, অমনি জুমু আমাকে জড়িয়ে ধরল। ও ভাই মারো মুঝে। তুই আমার ভাইকে লাইক করিস না, গাধি ভালোবাসিস। তোর এসব ফিলিংসকেই ভালোবাসা বলে। আল্লাহ, এই মেয়ে আমার ভাবি হবে। ইয়াহু! আমি জুমুর মুখ চেপে ধরলাম। ভুলেও এসব কাউকে বলতে যাবি না। বলে দিলাম কিন্তু। কেউ শুনলে আমার মান সম্মান সব যাবে। আর সাদিফ ভাইয়া জানলে তো হাসতে হাসতে মরেই যাবে। ছি ভাই! আমার কিন্তু এখন কান্না পাচ্ছে। কান্না করার কথা বলতে বলতেই আমি কেঁদেই দিলাম। আমার কান্না দেখে জুমু হাসতে লাগল। আল্লাহ! এই মেয়ে, কাঁদছিস কেন? ভালোবাসার কথা বলে কেউ কান্না করে নাকি? আয় আমার বুকে আয়। সব ঠিক হবে দেখিস। উনি যদি অন্য মেয়েকে লাইক করেন, আমার কি হবে তখন? আমি অনেক কষ্ট পাবো জুমু। আমি না চেয়েও উনার জন্যে নিজের ফিলিংসটা থামাতে পারিনি। আমি জানি উনি আমার হবে না কখনোই। কান্না করে জুমু আমার মাথায় হাত বুলিয়ে বলল, একদম অলক্ষী কথা বলবি না। আমার ভাইয়ের মনের কথা যদি তুই জানতি বোন। আমাকে কেউ ওয়াদা করিয়েছে তাই আমি তোকে জানাতে পারছি না। ভাইয়ার মনের কথাটা আমি জেনেছি 1 মাস আগেই। তবে এটা সিক্রেট কথা একদমই। আর আমার ভাইয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছিস আর সে কেমনে ছেলে সেটাও কি জানিস না? আমি জানি উনার মন অনেক ভালো, শুধু একটু বেশি রাগ করে। উনার কত মেয়ে ফ্যান, উনি কাউকে পাত্তা দেন না। আমি দেখি সব ফেসবুকে। কিন্তু ইনবক্সে উনি কি করেন সেগুলো আমি তো আর জানি না। আমার অনেক ভয় করছে জুমু। মাথা নিচু করে বললাম। জুমু আমার গাল টেনে বলল, ওরে আমার ভাবিরে, চিল মার। বি রেডি টু বিকাম মাই ভাবি। আমার কেমন জানি লাগছে সবকিছু। মাথায় শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছে। সাদিফ ভাইয়া কি আদৌ আমাকে লাইক করে বা ভালোবাসে? আল্লাহের কাছে শুধু একটাই দোয়া এখন থেকে, আমার লাইফে যেন সাদিফ ভাইয়াই আমার সব হয়। আমিন। আমি আর জুমু রুম থেকে বের হতেই সাদিফ ভাইয়ার মুখোমুখি হলাম। জুমু, আমার ল্যাপটপ তুই নিয়েছিস? সাদিফ ভাইয়া। হ্যাঁ ভাইয়া। সরি, আমি তোমাকে না জানিয়ে নিয়েছিলাম। আসলে ভার্সিটির কিছু কাজ ছিল। আমারটা নষ্ট হয়ে গিয়েছে তাই তোমারটা না বলেই নিয়ে ফেলেছি। তুমি তো বাসায় ছিলে না। জুমু। আশ্চর্য! আমার কত ইম্পর্ট্যান্ট ডিটেইলস সেভ করা আছে জানিস তুই? আইপ্যাড নিলেও পারতি তুই। নেক্সট টাইম থেকে আমার ল্যাপটপ ধরবি না একদম। যা নিয়ে আয়। সাদিফা ভাইয়া রেগে বলল। সাদিফ ভাইয়ার বকা শুনে জুমু চলে গেল ল্যাপটপ নিতে। আমি নিচে যাওয়ার জন্যে পা আগাবো কিন্তু সাদিফ ভাইয়ার কথা শুনে থেমে গেলাম। কি ব্যাপার,
চোখ মুখ তো ঠিক ছিল একটু আগেই, এখন এমন লাল আর ফোলা কেন চোখ, নাক? সাদিফ ভাইয়া, কি? কিছু না তো, কান্না করিনি আমি। আমি কি একবারও বলেছি তুই কান্না করেছিস? এখন বল কান্না কেন করেছিস? নিজেই যখন ক্লু দিয়েছিস, তাহলে আর দেরি কেন? বলে ফেল। সাদিফ ভাইয়া, আমি চুপ করেই আছি, কিছু বলতে ভালো লাগছে না। ওয়েট, পেট ব্যথা করছে কি বেশি? বেশি খারাপ লাগলে ডক্টর দেখিয়ে নিস, আমি নাম্বার দিয়ে দিব। সাদিফ ভাইয়া, আমি মাথা নিচু করে থাকা অবস্থায় মাথা নাড়ালাম, মুখে কিছুই বললাম না। জুমু এসে সাদিফ ভাইয়াকে ল্যাপটপ দিয়ে দিল। সাদিফ ভাইয়া নিজের রুমের দিকে চলে গেল আর আমি আর জুমু নিচে চলে গেলাম। নিচে আসার পর সবার থেকে বিদায় নিয়ে আমরা বাসার দিকে রওনা দিলাম। আর এইদিকে ইজহার তার রুমে পায়চারি করছে। শেফাকে রিকোয়েস্ট দিতে গিয়েও বারবার সে নাকচ করছে। চিন্তা শুধু একটাই, যদি সে অ্যাকসেপ্ট না করে। সে কারণে শেফাকে আর রিকোয়েস্ট দেওয়া হচ্ছে না তার। তাছাড়া আসার টাইমে বা বাকি টাইমটাতেও শেফার দেখা মিলেনি আর। সাদিফ নিশ্চয় বকেছে তাকে, যার কারণে শেফা আর বাহিরেই আসেনি। এই সাদিফের কাহিনী কি তা বের করতে হবে। এসবের মাঝে তার বোন এসে জানালো, জুমান আর শেফার ফ্রেন্ড তাসফিয়া ইজহারকে পছন্দ করে। কথাটা শুনে ইজহার তার বোনকে বলল, তুই কেমনে জানিস এই কথা? জুমান বলেছে আজ। সুজানা, যখন সবাই বসেছিলি তোরা লিভিং রুমে, সেই টাইমে? ইজহার, হ্যাঁ, তখনই। সুজানা, শেফা শুনেছে এই কথা? ইজহার, হ্যাঁ। শুনবে না কেন? ওরা সবাই ওর বান্ধবীর জন্যে খুবই হ্যাপি। মেয়েটাও বেশ প্রিটি, আমি দেখেছি ছবি। সুজানা, এসব শুনে ইজহারের মাথায় বেশ রাগ উঠে গেল। তার বোনকে রুমে থেকে বের করে দিয়ে সে একাই চিল্লিয়ে উঠল, আগে সাদিফ এখন এই তাসফিয়া, এই দুইজনকে আমাদের মাঝে আসতে আমি দিব না। ভার্সিটির টাইমটা খুব ভালোই যাচ্ছে, তবে তাসফিয়া কেমন মন মরা হয়ে থাকে, কিছু আশকো করলেও বলে না। ইজহার ভাইয়া তো এখন আমাদের আত্মীয় মানুষ, মাঝে মাঝে ক্যাম্পাসে কথা হয় উনার সাথে, তবে আমি বেশ কম কথা বলি। আগে তাসফিয়াও থাকতো ইজহার ভাইয়ার সাথে কথা বলার সময়, কিন্তু এখন সে ইজহার ভাইয়াকে দেখে দূরে চলে যায়। ঘটনা কি আল্লাহ জানেন, তবে বেশি ফোর্স করলে তাসফিয়া আমাকে বলবেই আসল ঘটনা কি। তাছাড়া ওই তাসিফ শয়তানটা আজকাল ইজহার ভাইয়ার সাথে বেশ ভাব করছে। এমনটাই দেখছি কয়েকদিন ধরে। 3 দিন পরেই আপুর এনগেজমেন্ট, আর সবারই মোটামুটি শপিং শেষ। তাসফিয়াকে জুমু ড্রেস দিয়েছে, এমনিই বোনের এনগেজমেন্ট উপলক্ষে। আমার জন্যে ড্রেস ভাবিরা আপুর শপিং করার সময় কিনে নিয়েছে। আজ একটা জরুরি ক্লাস ছিল, কিন্তু আজ ক্লাস হবে বিকাল টাইমে। সকালে ভার্সিটিতে কোনো এক কারণে ক্লাস হয়নি, যার কারণে সবার ক্লাস বিকালের টাইমে হবে। আমি আর জুমু রেডি হয়ে ভার্সিটি চলে গেলাম। খবর পেলাম ছুটির টাইমে সাদিফ ভাইয়া নিতে আসবে, কিন্তু হঠাৎ এইদিকে উনার কি কাজ এটা জানি না। ক্লাসেও দেখলাম তাসফিয়া আরও বেশি চুপচাপ বসে আছে। ক্লাস চলাকালীন সময়ে কিছুই বলিনি ওকে, কিন্তু আসল কারণ জেনেই দম নিব আমি। ক্লাস শেষে আমরা 3 জন মাঠে দাঁড়িয়ে কথা বলছিলাম, অমনি ইজহার ভাইয়া কোথা থেকে উড়ে এলেন। উনি মুখ খুলতেই তাসফিয়া চলে যেতে লাগল। আমি ইজহার ভাইয়ার কথার পাত্তা না দিয়ে তাসফিয়ার পিছে চললাম। তাসফিয়া, তুই যদি আমাকে ফ্রেন্ড ভেবে থাকিস তাহলে আমাকে এখনই বল কি সমস্যা তোর?
দিন দিন এত মন মরা হয়ে যাচ্ছিস কেন? আমি। তাসফিয়া আমার হাত ধরে বলল, দোস্ত, ইজহার আমাকে ভালোবাসে না। ওই দিন তোরা ভার্সিটি আসিসনি, সেদিন আমি উনাকে কিছু বলিনি, কিন্তু উনি এসে আমাকে বকা দিয়ে বললেন উনি অন্য একজনকে পছন্দ করেন। আমার এই ফেস যেন উনি আর না দেখেন। কান্না ভাব করে। আমি খুব অবাক হলাম উনার এই ব্যবহার শুনে। আমি তাসফিয়াকে বললাম, এই মেয়ে, এই ইজহার নাকি এটা কোনো ছেলে হলো? আমার দোস্তের জন্যে আল্লাহ আরও ভালো ছেলে রেখেছেন। তুই আর মন খারাপ করবি না প্লিজ। উনার বলা কথাগুলো ভুলে যা। এসব ছেলেরা একটু বেশি পার্ট মারে। বাদ দে। আমার কথায় তাসফিয়া মুচকি হাসল। জুমুর কাছে যেতেই সাদিফ ভাইয়া নেমে এলো গাড়ি থেকে। আজকে উনার সাথে গার্ড নেই কেন? সাদিফ ভাইয়া কাছে এসে আমার পাশে দাঁড়ালেন। উনি ইজহার ভাইয়ার সাথে কথা বলে তাসফিয়ার সাথেও কথা বললেন। তাসফিয়া খুব ভালোভাবেই সাদিফ ভাইয়ার সাথে কথা বলেছে। যাক, মেয়েটার মন এখন ভালো হয়েছে। আশেপাশের অনেকেই সাদিফ ভাইয়ার সাথে কথা বলছে। এদের মাঝে অনেকেই মন্ত্রী মিনিস্টারের ছেলে মেয়ে। যদিও উনি মেয়েদের সাথে অত কথা বলছেন না, কিন্তু অনেক সহ্য করেছি আমি। এত মেয়ে কেন উনার সাথে কথা বলতে আসবে? কিছু না ভেবেই আমি উনার হাত জড়িয়ে ধরলাম। আমার এমন ব্যবহারে সাদিফ ভাইয়া আমার দিকে তাকালেন, কিন্তু আমি ডোন্ট কেয়ার ভাব করে আরও চেপে ধরলাম উনার হাত। ব্যাস, সাদিফ ভাইয়া তো এইবার সুযোগ পেয়ে গেলেন। উনিও আমার হাত শক্ত করে ধরে ফেললেন। আমাদের অবস্থা দেখে জুমু আর তাসফিয়া মুখ চেপে হাসছে, আর বাকি মেয়েরা মুখ কুঁচকে আছে। কারণ তারা জানে সাদনান সাদিফ কখনোই কোনো মেয়েকে পাত্তা দেয়নি। একটু পরেই সাদিফ জুমু আর শেফাকে নিয়ে চলে গেল। এতক্ষণের ঘটনা ইজহারের চোখ এড়িয়ে যায়নি। সে তাদের এমন রংলীলা সব দেখেছে। শেফা সাদিফকে নিজ থেকেই ছুঁয়েছে, এটা ভাবতেই ইজহারের কপালের রগ ফুলে উঠল। আগামীকাল ইতি আপুর এনগেজমেন্টের অনুষ্ঠান হবে, তাই খালামণির নির্দেশে আমরা আজ বিকালেই রওনা দিব খালামণির বাসায়। জুরাইন, মামা, মামি, নানু সবাই সকালেই চলে গিয়েছেন ওইখানে। খালামণি আমাদেরও বলেছিলেন সকালে চলে যেতে, কিন্তু বাবার শরীর খারাপ থাকায় সকালে যায়নি আমরা কেউ। যদিও মা বলেছিল একেবারে কাল যাবে, কিন্তু খালামণির ধমকে বিকালে যেতে রাজি হয়েছে। জুরাইন একবার ওই বাসায় আরেকবার আমাদের বাসায় আসছে। একটু আগেও এসেছে সে, তবে আমি আর যেতে দিইনি ওকে। আমাদের সাথে যাওয়ার জন্যে তাকে রেখে দিয়েছি আমি। বিকালের দিকে রেডি হয়ে নিলাম, সাথে ব্যাগ গোছাতে লাগলাম কালকের অনুষ্ঠানের জন্যে। জুরাইন নিচে রাফসান ভাইয়ার সাথে টিভি দেখছে। যদিও সবাই রাতেই বাসায় চলে আসতে পারে, কিন্তু আমি আসব না। ইতি আপু আর জুমু বলে দিয়েছে আজ কোনো মতেই আমাকে বাসায় আসতে দিবে না। তাছাড়া ইতি আপু আর জুমুর সাথে অনেক মজা করতে চাই আমি। ব্যাগ গুছানোর মাঝে আমি আফরার কান্না শুনতে পেলাম। বেডের উপরে ব্যাগ রেখে আমি এক দৌড়ে ভাবির রুমের দিকে ছুটলাম। আমার পাশের রুমটাই ভাবিদের রুম। যদিও প্রেগনেন্সির টাইমে ভাবি নিচের রুমে থাকত, কিন্তু বাবুর জন্মের এক সপ্তাহ পরেই ভাবিকে উপরের রুমে শিফট করা হলো। ভাবির রুমে গিয়ে দেখি বাবু ঘুম থেকে উঠে কান্না করছে, আর ভাবি মনে হয় ওয়াশরুমে। আমি দেরি না করেই বাবুকে কোলে নিয়ে নিলাম। বাবুর নষ্ট কাঁথা চেঞ্জ করিয়ে দিয়ে ওয়াশরুমের দরজায় নক করলাম। 2-3 বার করার পরেও কোনো রেসপন্স আসেনি ভিতর থেকে। তাই এখন আমি খুব জোরে বলে উঠলাম, ও ভাবি, তুমি কি আছো ভিতরে?
এইবার ভাবি শুনতে পেল। আসলে এতক্ষণ পানির শব্দের কারণে এই ভাবির কাছে আওয়াজ পৌঁছায়নি। ফুল কিছু কি বলবে তুমি? ভাবি, তোমার মেয়েকে নিয়ে যাচ্ছি। সে কখন থেকে কান্না করছি তুমি শোনোনি? আমি, না গো আমি শুনিনি। তুমি বাবুকে কিছুক্ষণ রাখো, আমি অল্প সময়ের মধ্যে আসছি। ভাবি, ঠিক আছে। ওকে আমার রুমে নিয়ে গেলাম। আমি বাবুকে কোলে নিয়ে কিছুক্ষণ হাঁটলাম আমার রুমে। এই বাচ্চাটা আবার ঘুমিয়ে গেল। উফফ কি কিউট লাগছে বাবুকে। কপালের একপাশে একটা চুমু দিয়ে ওকে আমার বেডে সুন্দর করে শুইয়ে দিলাম। আমি আবারও আমার ব্যাগ গুছানোর কাজে লেগে পড়লাম। আমার ব্যাগ গুছানো শেষ হতেই ভাবি এলো আমার রুমে। বাবু আবার ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ, এই মেয়ের ঘুম তো পুরাই এর বাবার মতো। ভাবি, হ্যাঁ, ভাইয়ার মেয়ে ভাইয়ার মতোই তো হবে। তুমি রেডি হয়ে নাও না ভাবি। আমি এখনই হয়ে যাব রেডি। বেশিক্ষণ লাগবেই না। তুমি তো একেবারে ব্যাগ গুছিয়ে নিয়েছ। ভাবি, হ্যাঁ, কি আর করব বলো। জুমু আর ইতি আপুর নির্দেশ, কাল ওদের সাথে পার্লারে যেতে হবে আর আজ ভুলেও আমি যেন বাসায় আসার নাম না নিই। আমি, আহা, সেই ভালো। আচ্ছা আমি আসি কেমন। জলদি তৈরি হয়ে নিই। ভাবি, ওকে ভাবি। আমি বিকাল 5টার দিকে আমরা খালামণির বাসায় চলে গেলাম। ইতি আপুর ফুফুর ফ্যামিলির সবাই চলে এসেছেন। উনার ফুফু অনেক ভালো মানুষ, সবার সাথে খুব সহজে মিশে যায়। খালামণির সাথে দেখা করেই আমি উপরে চলে গেলাম। আমাকে দেখা মাত্রই জুমু আর ইতি আপু আমাকে জড়িয়ে ধরল। তোর হাতে আমি যদি আজ ব্যাগ না দেখতাম, তোকে মেরে আমি আলু ভর্তা বানিয়ে ফেলতাম। ইতি আপু, তোমার মায়ের ভয়েই তো আমি এই ব্যাগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি, আচ্ছা, এসব মারপিটের কথা ছাড়, চল আমরা একটু ডান্স করি। জুমু, পারবো না আমি। মীরা আপুকে নিয়ে নাচো ভালো করে। মীরা আপু মানে সাদিফ ভাইয়ার ফুফাতো বোন বলে উঠলেন। ফুল ভাই, আমি এসব নাচ গানে নেই। তুমি তো বেশ ভালো নাচ করো। জুমু বলেছে আমাকে। আপু এই মেয়ের কথাই অর্ধেক মিথ্যা। জুমু একটু 5 চামচ বেশি বলে। আমি, আমার কথায় জুমু আমাকে মারতে আসলে আমি দৌড় দিয়ে রুম থেকে বের হতে নিচ্ছিলাম, কিন্তু আমাকে জুমু ধরে ফেলল। এইবার কোথায় পালাবে সুন্দরী? জুমু শয়তানি ফেস বানিয়ে বলল। কেউ কিছু বলার আগেই খালামণি রুমে আসলেন। তিনজনকে বলছি আমি, কানে ভালো করে আমার কথার ঢুকিয়ে নে। নাস্তা সেরে সবাই ড্রয়িং রুমে নাচানাচি শুরু করবি। আমার মেয়ের বিয়ে হবে বলে কথা, বুঝেছিস? খালামণি। আমি খালামণিকে জড়িয়ে ধরে বললাম, আমি নাচ পারি না খালামণি, আর এত মানুষের সামনে নাচতে লজ্জা করবে আমার। আমি, আমার কথা শুনে খালামণি আমার হাত ধরে নিয়ে যেতে লাগল। অহমা, কই নিয়ে যাচ্ছ তুমি আমাকে? আমি অবাক হয়ে বললাম। না। খালামণি কোনো উত্তর দিচ্ছেন না। সাদিফ ভাইয়ার রুমে এনে খালামণি থামল। খালামণি দরজা ঠেলতেই সাদিফ ভাইয়াকে দেখতে পেলাম। শর্ট প্যান্ট পরে খালি গায়ে বসে বসে উনি ল্যাপটপ চালাচ্ছেন। দরজার শব্দ শুনতাই উনি এক নজর আমাদের দিকে তাকিয়ে আবার ল্যাপটপে মন দিলেন। আমি উনার কাপড়ের এই অবস্থা দেখে অন্যদিকে ফিরে গেলাম। উনি ল্যাপটপের দিকে তাকিয়ে বললেন, মা, কিছু বলবে? অনেক কিছুই বলবো, আগে কাপড় পর।
দেখছিস না লজ্জায় তোর দিকে তাকাতে পারছে না মেয়েটা। খালামণি, পরব না কাপড়। আর তুমি কি এই শর্ট প্যান্টটা দেখতে পারছো না? আমার তো কোনো লজ্জা লাগছে না। সাদিফ ভাইয়া, উফ, লাগামহীন কথা বলা বন্ধ কর সাদি। আচ্ছা, যে জন্যে এসেছি শেফাকে একটা নির্দেশ দে। ও যেন আজ নাচে, সাথে এইও নির্দেশ দে ও যেন ইতির হলুদে অনেক গানে নাচ দেয়। খালামণি। খালমণির কথায় উনি ল্যাপটপ বন্ধ করে দিলেন। ল্যাপটপ বন্ধ করার শব্দে আমি উনার দিকে তাকালাম। উনি কেমন রাগীভাবে তাকিয়ে আছেন। মা, এখন নাচবে কি নাচবে না সেটা ওর ব্যাপার। আর বাসায় নাচুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ইতির হলুদে শত মানুষের সামনে নাচার পারমিশন আমি দিব না ওকে। রাগীভাবে বললেন। খালামণি এবার চেঁচিয়ে উঠলেন, দেখ দেখ আমি কার কাছে কি চাইতে এসেছি। পোড়া কপাল আমার। এই ফুল আয়তো, এই পাথরটা কখনো মানুষ হবে না। খালামণি। আমার হাত ধরে চলে যেতে নিলেই সাদিফ ভাইয়ার কথায় থেমে গেলেন খালামণি। মা, ভালো করেছ এই ব্যাপারে কথা বলে। আমি একা ওকে মানা করলে ওর ভালো লাগতো না ব্যাপারটা, কিন্তু এখন তোমার সামনে বলে ভালোই করেছ। সাদিফ ভাইয়া, এই ছেলে চুপ কর একদম। কার মতো হয়েছিস তুই? না চলে কি হবে? কেউ খেয়ে ফেলবে ওকে? আমরা 14 গোষ্ঠী থাকব না সেখানে? খালামণি চেঁচিয়ে বললেন। এই দুই মা ছেলে তো এখন লড়াই করবে। খালামণি কিছু বলার আগেই আমি বলে উঠলাম, স্টপ। আপনারা দুইজন ঝগড়া করছেন কেন? আর সাদিফ ভাইয়া, আপনার কি সমস্যা আমি না চলে? খালামণি, চলে আসো তো। আমি নাচবই, তোমার ছেলের সমস্যা হলে চোখ বন্ধ করে রাখুক। আমার কথা শুনে সাদিফ ভাইয়া উঠে দাঁড়ালেন। আমার দিকে তেড়ে এসে কিছু বলতে যাবেন এমন টাইমে আমি দৌড় দিলাম। এক দৌড়ে ইতি আপুদের রুমে চলে এলাম। বুকে হাত দিয়ে জোরে নিঃশ্বাস নিচ্ছি। আমাকে দেখে বাকি তিনজন এগিয়ে এলেন। কি ব্যাপার? মামি তোমাকে কই নিয়ে গিয়েছিল? এভাবে হাঁপাচ্ছ কেন? মীরা আপু, বাঘের খাঁচায় নিয়ে গিয়েছিল। আর একটু হলে তো বাঘ আমাকে খেয়েই ফেলত। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কোনো বাঘ? মীরা আপু, মা তোকে সাদিফ ভাইয়ার রুমে কেন নিয়ে গেল হঠাৎ? ইতি আপু, পরে বলবো, এখন আমাকে একটু পানি দাও। আমি। জুমু পানি এগিয়ে দিল, আমি এক নিমিষেই গ্লাস ফাঁকা করে দিলাম। এরপর সবাইকে পুরো ঘটনা খুলে বললাম। আমার কথা শুনে তিনজনই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। মাও না এক পাগল, বাঘ থেকে মাংস খাওয়ার পারমিশন নিতে গেল। হা হা হা। ইতি আপু। ইতি আপুর কথা শুনে আবারও চারজনের মাঝে হাসির রোল পড়ে গেল। সবাই মিলে রাতে অনেক আড্ডা দিয়েছিলাম। অল্প করে নেচেও নিয়েছিলাম আমরা সবাই। আড্ডা শেষ করতে করতে রাত 3টা বাজল। মা, ভাবি আর যায়নি বাসায়। ওরাও থেকে গেল। বাবা আর ভাইয়ারা 2টার দিকে চলে গিয়েছিল বাসায়। আড্ডা শেষে আমি, জুমু, ইতি আপু আর মীরা আপু আমরা চারজন একসাথে ঘুমিয়ে গেলাম। সকালে চারদিকের শব্দে ঘুম ভেঙে গেল। চোখ খুলতেই দেখলাম আমি আর জুমু বেডে শুয়ে আছি। আমার পালাজো হাঁটু পর্যন্ত উঠে আছে। আর গায়ের টি-শার্ট পেটের একটু উপরে উঠে আছে। আল্লাহ, ঘুমানোর টাইমে হুঁশ কেন যে থেকে না। আমি কাপড় টেনে চোখ বন্ধ করতে যাব, অমনিই কারো শব্দ কানে ভেসে এলো। এভাবে কাপড় উল্টিয়ে ঘুমানো লাগে? তুই কাপড় ঠিক না করলে আমি ঠিক করে দিতাম যাওয়ার সময়ে।
এমন কথা শুনে ফট করে চোখ খুলে ফেললাম। জানালার দিকে তাকিয়ে দেখলাম সাদিফ ভাইয়া জানালার গ্লাস টেনে লক করে তাতে পর্দা টেনে দিচ্ছেন। আশপাশ থেকে পাতলা কম্বলটা হাতিয়ে নিয়ে গায়ে জড়িয়ে বসে পড়লাম। এই, আপনার কি কোনো লজ্জা শরম নেই? এভাবে দুইটা মেয়ে ঘুমাচ্ছে আর আপনি ওই রুমে ঢুকে পড়লেন। আমি সাদিফ ভাইয়া সব জানালা আর ব্যালকনিতে পর্দা জড়িয়ে দিতে দিতে বললেন, আমি কোনো পর নারীর রুমে যাইনি। এই রুমে যে দুইজন ঘুমিয়েছিল ওরা দুজনই আমার আপন মানুষ। আর এই রুমে আমি ছাড়া অন্য ছেলেকে আসতে বলবো নাকি এই ব্যালকনির দরজা জানালা বন্ধ করে তাতে পর্দা লাগিয়ে দিতে? পুরো বিল্ডিংয়ে লাইটিং করা হচ্ছে। আশপাশ সব রুমের দরজা জানালা বন্ধ করে এখন এই রুমে এসেছি। মহিলারা সবাই নিচে, শুধু তোরা দুইজন নাক ডেকে ঘুমাচ্ছিস। এত মহিলা কোত্থেকে এসেছে আল্লাহ মালুম। তাই আর ইতিকে ডাকতে পারিনি, যার কারণে তোদের রুমে আমাকে আসতে হলো। না হলে তো বাইরের লাইটিং ম্যান তোর ফর্সা পেট পা দেখতে পেত। একে তো হেল্প করলাম, তার উপর আবার আমাকে দোষ দিচ্ছিস। নট ফেয়ার। লাস্টের কথাগুলো শুনে শরীর কেঁপে উঠল। এই লুচু আমার পেট দেখে ফেলেছেন। ছি ছি, আপনি যত ভালো হন, আপনি আমার পেট দেখেছেন আবার সেটা আমাকে বলছেন। আপনার উচিত ছিল চোখ বন্ধ করে নেওয়া। আপনি আসলেই লুচু। আমি শুধু তোর জন্যেই লুচু, তোর জন্যেই লোভী, তোর জন্যেই খারাপ, তোর জন্যেই সব আমি, অন্য কোনো মেয়ের জন্যে না। সাদিফ ভাইয়া কথাগুলো বলেই হনহন করে চলে গেলেন। উনার কথা শুনে আমি হ্যাং মেরে বসে রইলাম কিছুক্ষণ। মাথা চুলকিয়ে চুপচাপ উনার বলা কথাগুলোর হিসাব মিলাতে লাগলাম। দুপুরের খাবার খেয়ে আমি, ইতি আপু, জুমু, মীরা আপু আমরা চারজন পার্লারের উদ্দেশ্যে রওনা দিলাম। সিম্পলের মাঝে খুব সুন্দর করে সাজিয়ে দিলেন বিউটিশিয়ান আপুটি। ইতি আপুকে তো পুরোই একটা ডল লাগছে ভারী সাজে আর ড্রেস আপে। আমি একটা সিম্পল গারারা পরেছি, বাট আমার মনে হচ্ছে এই সিম্পল কাপড়টা অনেক ভারী। সবচেয়ে ভালো লেগেছে আমার হেয়ারস্টাইল। সবাইকে অনেক সুন্দর লাগছে। সবার মেকআপ কমপ্লিট হওয়া মাত্রই আমরা চারজন ডিরেক্ট কনভেনশন সেন্টারে চলে গেলাম। চারদিকে মানুষ গিজগিজ করছে। ভিতরে যেতেই চোখ আটকে গেল সাদিফ ভাইয়ার দিকে। উনি এখন প্রেসের সাথে কথা বলছেন। উনাকে দেখেই বুকে ধুকধুক করতে লাগল। ব্ল্যাক শার্টের উপরে ব্ল্যাক আর সিলভার কালারের উপর ডিজাইনিং কোট পরেছেন উনি। চুলেও নতুন স্টাইল দিয়েছেন। ফর্সা গায়ের সাথে এই কালো রংটা বেশ লাগছে উনাকে। আশেপাশে কত মহিলা পুরুষ মেয়ে তাকিয়ে আছে উনার দিকে। থাকবে নাই বা কেন? উনার মতো একটা ছেলেকেই তো সবাই নিজের মেয়ের জামাই বা নিজের হাজবেন্ড হিসেবে চাই। এসব কথা ভাবতেই আমার গলা বেশ ভার হয়ে এলো। কান্না করার কোনো ইচ্ছেই নেই আমার এখন। উনি আমার কপালে নেই ব্যাপারটা আমি বেশ বুঝে গিয়েছি। আমার দিকে উনার চোখ পড়তেই কেন জানি বুকটা কেঁপে উঠল। দেরি না করেই আমি অন্যদিকে চলে গেলাম। তাকাবো না আমি আর উনার দিকে। জীবনে কত ছেলে প্রপোজ করলো, কাউকে লাইফে আসতে দিইনি। কিন্তু এখন যার উপর মন এসেছে সেই আমার কপালে নেই। আল্লাহ, সবাইকে দেখছি আমি, তবে জুমুকে দেখতে পারছি না। কোথায় গেল মেয়েটা? এইদিকে ছেলে মেয়ে দুই পক্ষের মানুষে পুরো হলো গিজগিজ করছে। পিছনে ফিরতেই কারো বুকের সাথে ধাক্কা খেলাম। কোট দেখে চিনতে দেরি হলো না, উনি সাদিফ ভাইয়া। মাথা উঁচু করে উনার দিকে তাকাতেই উনি এক ভ্রু উঁচু করে বললেন, এইখানে ঘুরঘুর করছিস কেন?
আশেপাশে কত মানুষ দেখছিস না? জুমুর কাছে যা। আমার যেইখানে মন চায় আমি যাব। আপনার কি? আমি আমার খালাতো বোনের এনগেজমেন্ট পার্টিতে এসেছি। আপনার অনুষ্ঠানে আসিনি। রাগীভাবে বললাম। সাদিফ ভাইয়া উনার হাত দ্বারা আমার হাত আটকে নিয়েছেন। আমি হাত ছুটাতে নিলেই উনি আরো শক্ত করে আমার হাত ধরে নিলেন। এই হাত ছুটানোর চেষ্টাই করবি না। আল্লাহ ছাড়া কারো শক্তি নেই এই হাত ছাড়ানোর। সাদিফ ভাইয়া। উনার কথা শুনে আমি আরো চেষ্টা করতে লাগলাম, কিন্তু উনি এবার আমার গা ঘেঁষে দাঁড়িয়ে পড়লেন। এইদিকে জুমু তাসফিয়ার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ হলো তাসফিয়া আর তাসিফ এসেছে। জুমু আর তাসফিয়া শেফাকে খুঁজছে। কলও দিতে পারছে না কারণ শেফার মোবাইল জুমুর কাছে। তাসিফ আসা মাত্রই ইজহারের সাথে সঙ্গ দিয়েছে। ইজহার মুগ্ধ নয়নে শেফাকে দেখছিল, কিন্তু সাদিফ এসে শেফার হাত ধরা, তাদের হাত ছাড়ানোর দৃশ্য, শেফার কাছে সাদিফের গা ঘেঁষে দাঁড়ানো সবকিছু দেখে ইজহার রাগে ফুঁসতে লাগল। তাসিফও এসব দেখে সুযোগ বুঝেই ইজহারের মনে বিষ ঢুকিয়ে দিতে লাগল। জানেন ভাই, এই মেয়ের সাথে কথা বলার কারণেই সাদিফ ভাই আমাকে অনেক মেরেছে। শেফা উনার সঙ্গ লাইক করে না, তাও উনি বারবার শেফার সাথে এমন বিহেভ করে। ইজহার রেগে বলে উঠল, আজই সাদিফ ভাইয়ের সাথে এই ব্যাপারে কথা বলা লাগবে। শেফার গা ঘেঁষে দাঁড়ানো অবস্থায় সাদিফ ভাবছে শেফাকে লক্ষ্য করেই তখন প্রেস থেকে ব্রেক নিয়ে তার পিছে ছুটলাম। আমার জানকে এত সুন্দর লাগছে, ইচ্ছা করছিল খেয়ে ফেলি। কিন্তু শেফাকে একা দাঁড়ানো দেখে মেজাজ খারাপ হয়ে গেল। তার উপর শেফা যে স্থানে দাঁড়িয়েছিল সেদিকে ইজহার একদৃষ্টিতে তাকিয়েছিল। শেফা যে আমার, এমন ইঙ্গিত ইজহারকে দেওয়ার উদ্দেশ্যেই শেফার এত কাছে আসা। আজই একে একটা উচিত শিক্ষা দিতে হবে। শেফার দিকে তাকানোর ফল বেশ বুঝিয়ে দিব আমি, এই ইজহার নামক অমানুষকে। অনুষ্ঠান খুব ভালোভাবেই উপভোগ করছি। ইতি আপু আর রাফিদ ভাইয়ার সাথে অনেক ছবি তুলেছি। সাদিফ ভাইয়া, জুমু, আমি, জুরাইন সবাই একসাথে ছবি তুলেছি অনেক। যদিও সাদিফ ভাইয়া আমার সাথে উনার মনমতো ছবি তুলে নিয়েছেন, তবে আমি এখনো উনার উপর রাগ করে আছি। একে তো উনি এত সুন্দর যার কারণে আমার জেলাসি হচ্ছে, আর একটি কারণ হলো উনি আমার হাত ধরে আছেন, যেটা আশেপাশের আত্মীয়রা অনেক ভালো করে লক্ষ্য করছে। যতবারই হাত ছাড়ানোর চেষ্টা করছিলাম ততবারই উনি আরো শক্ত করে হাত চেপে ধরছেন। আশ্চর্য! হাত কি ছাড়বেন? সবাই দেখছে আশেপাশে। আপনার কি কোনো কাজ নেই আমার হাত ধরে দাঁড়িয়ে থাকা ছাড়া? আপনার কি আর অন্য কোনো কাজ নেই? আপনার এত হাই ক্লাস মানুষ রেখে আপনি আমার হাত ধরে দাঁড়িয়ে আছেন। আপনার ইমেজ নষ্ট হবে এতে। আমি রাগী গলায় বললাম। এতই যখন হাত ছাড়ানোর ইচ্ছা নিয়ে ভাষণ দিচ্ছিস, তাহলে এমনভাবে সেজেছিস কেন? যাতে ছেলেরা একবারের জায়গায় বারবার তাকায়? আমার মেজাজ এমনিতেই খারাপ। দয়া করে চুপচাপ দাঁড়িয়ে থাক আমার সাথে। পা ব্যথা করলে চেয়ারে বসো। বাতটাও পকপক করিস না তো। সাদিফ ভাইয়া। উনার কথা শুনে আমি উনার দিকে ফিরতেই দেখলাম উনি এক নজর আমার দিকে দেখছেন, আবার আশেপাশের আত্মীয় এর সাথে হাসি মুখে কথা বলছেন। উফ! উনার হাসিমুখ সচরাচর দেখা যায় না। কেন উনি এত আকর্ষণীয়? সাদিফ ভাইয়া কথা বলছেন আর আমি উনার পাশে দাঁড়িয়ে জুমু আর তাসফিয়ার সাথে কথা বলছিলাম। হঠাৎ কারো আওয়াজে আমরা তিনজন পাশে ফিরলাম। মিনিস্টার সাখাওয়াত জাফর উনার মেয়েকে নিয়ে সাদিফ ভাইয়ার সামনে হাজির হলেন।
আমরা তিনজন বেশ কৌতূহলের সাথে উনাদের দিকে তাকিয়ে আছি। হ্যালো, ইয়াং ম্যান, কেমন আছো? মিজাফর: আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? সাদিফ: এই তো আছি। ওহজার জন্যে এসেছি সেটাই তো ভুলে গেলাম। মিট মাই ডটার সানিয়া। মিজাফর: হাই মিস্টার সাদিফ, I am a big fan of your attitude and works. সানিয়া উনার দিকে হাত এগিয়ে দিয়ে বলল। এই দিকে সাদিফ ভাবছে, একে তো আমার প্রিয়তমা রেগে দাঁড়িয়ে আছে পাশে, আর এই মেয়েটা হাত এগিয়ে দিল। ধেত, কেন যে পলিটিক্স করি, এত হ্যান্ডশেক আর ভালো লাগে না। সাদিফ অল্প করেই হাত ছোয়ালো সানিয়ার সাথে। হা, গা জ্বলে গেল। শেফা মনে মনে বলল। সাদিফ বাকিদের সাথে কথা বলার সুযোগে শেফা, তাসফিয়া আর জুমুর সাথে অন্যদিকে চলে গেল। একটা বড় মিটিং শেষে মিজাফর উনার মেয়েকে নিয়ে চলে গেলেন। সাদিফ স্বস্তির নিঃশ্বাস ফেলে পাশ ফিরে দেখতে পেল শেফা নেই তার পাশে। সাথে সাথেই সাদিফের কপালের রগ ফুলে উঠল। এই মেয়ে এত তিরিং বিরিং করে কেন আল্লাহ জানে। কোনো কাজ করতে মানা করলে সে কাজ আরও বেশি করবে। এত করে বললাম পাশ থেকে যেন না সরে, কিন্তু না, সে আমার কথা শুনতে নারাজ। ইচ্ছে তো করছে এই মেয়েকে। সাদিফ আর কিছু না ভেবে শেফাকে খুঁজতে লাগল। শেফা, তাসফিয়া আর জুমু খেতে বসে গেল ইতি আর রাফিদের সাথে। সাদিফ খাবারের জোনে গিয়ে দেখল মোটামুটি সবাই এখন খাবার খেতে ব্যস্ত। সাদিফ শেফাকে দেখতে পেল। সে আপাতত এখন খাবার খাচ্ছে। শেফাকে দেখার মাঝে হঠাৎ করে সাদিফের সামনে তার মা হাজির হল। সাদি, খেয়ে নে বাবা। সবাই খেয়ে নিচ্ছে। খাবো মা, তুমি খেয়ে নাও। আমি আগে মেডিসিন নিব, এরপর খাবো। সাদিফ। সাদিফের মা কিছু বলার আগেই সাদিফ ইজহারকে দেখতে পেল। মা, আমি একটা কাজে যাচ্ছি বলেই সাদিফ চলে গেল ইজহার এর কাছে। হেই ইজহার, কিছু কথা আছে। রুফটপে চলো আমার সাথে। সাদিফ: হ্যাঁ, আমারও কিছু কথা আছে আপনার সাথে। ওকে, চলেন। ইজহার। সাদিফ আর ইজহার মুখোমুখি দাঁড়িয়ে আছে। সাদিফ একজন গার্ডকে রুফের দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছে, যাতে কেউ যেন তাদের ডিসকাশনে ইন্টারফেয়ার না করে। সাদিফ বলে উঠল, তুমি স্টার্ট করবে নাকি আমি স্টার্ট করব কনভারসেশন? আপনিই করেন। ইজহার: সোজা কথায় বলবো, আমার শেফা থেকে দূরে থাকো। ওর দিকে আর যেন তোমার দৃষ্টি পড়তে না দেখি। সাদিফ। সাদিফের কথা শুনে ইজহার বলতে লাগল, এই কথা যদি আপনাকে বলি আমি, আপনাকেও আমি বলছি আপনি শেফা থেকে দূরে থাকেন। সাদিফ হেসে উঠল। হোয়াট? কি বললে তুমি? আমার জানের দিকে আমি তাকাবো না? আর ইউ ড্রাঙ্ক? সে আপনার জান হতে পারে, কিন্তু তার কাছে আপনি হয়তো কেউ না। শেফা যদি কারো হয় তবে সে আমার হবে। তাছাড়া আপনি ওর ভাই হন। ইজহার। সাদিফ এতক্ষণ বেশ শান্ত ছিল, কিন্তু ইজহারের এসব কথা শুনে তার শান্ত মন অশান্ত হয়ে উঠল। সে এক ঝটকায় ইজহারের কলার চেপে ধরল। কি বলেছিস তুই? বেশি কথা আমার পছন্দ না। আমার জান আমাকে ভালোবাসে, এই কথা ও মুখে না বললেও আমি জানি। আমার জন্যে ওর জেলাসি, ওর মুখে হাসি, আমার দিকে ভালোবাসার নজরে তাকানো, কিছুই আমার চোখ এড়ায়নি। আমাদের ব্যাপারে তুই নাক গলানো বন্ধ কর।
এইদিকে শেফার খাওয়া শেষে তাসিফ শেফাকে বলল, আরে শেফা, একটা গন্ডগোল লাগতে পারে। সাদিফ ভাই আর ইজহার ভাইকে উপরে রুফটপের দিকে যেতে দেখলাম। ভালো হয়েছে। আমার সাথে কথা বলার সাহস কেমনে পাও তুমি? অসভ্য, যাও এখান থেকে। শেফা। শেফার কথায় তাসিফ অপমানে একেবারে হলের বাহিরে চলে গেল। মুখে তাসিফের কথা নাকচ করলেও আমি এক দৌড়ে জুমুর কাছে গেলাম। জুমু, রুফটপে যেতে হবে। সাদিফ ভাইয়া আর ইজহার ভাইয়ার মাঝে কিছু একটা হয়েছে। আমার কথায় জুমু আর তাসফিয়া আমার সাথে উপরে যেতে লাগল। রুফটপে পৌঁছাতেই ওই দুজনের কথা ভেসে আসছে। আমরা ভিতরে যেতে নিলেই গার্ড আমাদের বাধা দিচ্ছেন। ভাগ্যিস 4 তলায় রুফটপ, না হলে এতক্ষণে সবাই জেনে যেত এখানের কাহিনী। ইজহার এবং সাদিফ ভাইয়ার কথা স্পষ্ট শুনতে পারছি। আপনি অনেক বড় লোক। শেফার মতো সাধারণ মেয়ে আপনার সাথে যায় না। আর আপনি চাইলেই শত শত মেয়েকে নিজের বেড পার্টনার করতে পারেন। কিন্তু শেফাকে ছেড়ে দিন। ওকে আমার হতে দিন। রানী করে রাখব ওকে আমি। আপনার যদি এতই ভালো লাগে ওকে, তাহলে এক রাতের জন্যে ওকে ইউজ করে নিন। আমি এরপরও ওকে ভালোবাসতে রাজি আছি। ইজহারের এমন কথা শুনে আমার বুকে মোচড় মারল। জুমু আর তাসফিয়াও প্রচণ্ড অবাক হল ইজহারের এমন কথা শুনে। ইজহারের মুখে এমন কথা শুনে সাদিফ আর দেরি করেনি। ধুম করেই একটা ঘুষি মেরে দিল ইজহারের নাক বরাবর। শাট দ্য ফাক আপ। আর একটা কথা বলবি তো তোর জিহ্বা ছিঁড়ে নিব আমি। আমার জান শেফা, আমার জান। ওর সম্পর্কে এসব বলার সাহস কেমনে হয় তোর? এত সাহস! আমারই ভুল। তোকে আগে শাস্তি দেওয়া উচিত ছিল আমার। আজ তুই মরবি আমার হাতে। এক নাগারে ইজহারকে এলোপাথারি লাথি দিতে দিতে বলল সাদিফ। এসব কথা শুনে শেফা জুমুকে বলল, রাফিদ ভাইকে ডেকে আনো জলদি। আর প্লিজ ভাই, কেউ যেন না জানে। জানলে ফ্যামিলির মান সম্মান যাবে। শেফার কথায় জুমু রাফিদকে ডাকতে চলে গেল। আর শেফা, তাসফিয়া জোর করে রুফটপের ভিতরে চলে গেল। ইজহার নিচে শুয়ে আছে, নাক দিয়ে তার রক্ত বের হচ্ছে। সাদিফ ইজহারের কলার ধরে গার্ডকে ডাকতে লাগল, অতন, ওই অতন, গান বের কর। আজকে এই বাইন শেষ দিন। আমি হালকা পায়ে উনার দিকে এগোলাম। গার্ড দৌড়ে উনার দিকে যেতে নিলেই আমি গার্ডকে ইশারায় থামিয়ে দিলাম। সাদিফ ভাইয়ার কাঁধে হাত রাখতেই উনি গার্ড ভেবে হিংস্র লোকে পিছে ফিরলেন। আমাকে দেখা মাত্রই উনি ভূত দেখার মতো চমকে উঠলেন। সাথে সাথে দাঁড়িয়ে পড়লেন উনি। তুমি এখানে কেন এসেছ? এত সাহস কই পাস তুই? ওই অতনের বাচ্চা। তুই দেখিসনি ওকে এইখানে প্রবেশ করার সময়? চিল্লিয়ে। গার্ডের সাথে এত বাজে ব্যবহার করতে আমি কখনোই দেখিনি উনাকে। কিন্তু হঠাৎ চোখ গেল উনার হাতের দিতে। চারদিকের ফেরি লাইটের কারণে উনার হাত থেকে টপ টপ রক্ত বের হচ্ছে, এটা স্পষ্ট দেখতে পারছি। কথা আশকো করছি, কানে যাচ্ছে না তোর? এইখানে কি? চিল্লিয়ে বলে উঠলেন সাদিফ ভাইয়া। আমি উনার কথা পাত্তা না দিয়ে উনার হাত ধরে ভালোভাবে দেখতে লাগলাম। এইভাবে মারপিট করছেন কেন? বসে কথা বললেও তো হয় নাকি? ভালো লাগে না একদম আপনার এসব জিনিসগুলো। আমার হাতে থাকা টিস্যু দিয়ে সাদিফ ভাইয়ার হাতের রক্ত মুছে দিয়ে বললাম। তাসফিয়ার প্রচণ্ড মায়া হচ্ছিল ইজহারের জন্যে। কিন্তু তার মুখের ভাষা শুনে সে পারছে না এখন ইজহারকে জুতোর বাড়ি দিতে। শেফা, হি ইজ এ জার্ক। ও তোমাকে ইউজ করতে চায়।
তাই আমি বলেছি ওকে ওর ইউজ করা শেষ হলে আমার কাছে পাঠিয়ে দিতে তোমাকে। ইজহার উঠে বলল। ইজহারের কথা শুনে সাদিফ ভাইয়া আমার হাত ছাড়িয়ে দিয়ে গার্ড থেকে গান নিয়ে ডিরেক্ট শুট করে দিল। গুলির সাথে সাইলেন্সার লাগানো ছিল। আতঙ্কে আমি আমার মুখ ঢেকে নিলাম। সাদিফ, আর ইউ ম্যাড? কি করতে যাচ্ছিলে এখন? রাফিদ ভাইয়ার কণ্ঠ শুনে চোখ মেলে তাকালাম। রাফিদ ভাইয়া সাদিফ ভাইয়ার হাত ধরে আছেন, আর ইজহার দাঁড়িয়ে আছে। তার মানে গুলি লাগেনি ইজহারের গায়ে। ভাই, আপনি কেন এসেছেন এইখানে? আর আপনি কি জানেন না আমার কাজে বাধা দেওয়া আমার পছন্দ না? সাদিফ ভাইয়া, আজীব, তুমি বুঝছো না কেন? সামান্য কারণে তুমি ওকে জানে মেরে ফেলবে? মাথা ঠান্ডা করো। আজ যদি শেফা জুমুকে দিয়ে খবর না দিত তবে কি হতো আল্লাহ জানেন। কথাগুলো বলেই রাফিদ ভাইয়া ইজহারকে নিয়ে চলে গেলেন। জুমুর পিছে আমি যেতে নিলে সাদিফ ভাইয়া আমাকে হাত ধরে থামিয়ে দিলেন। আর সাথে জুমু, তাসফিয়া আর গার্ডকে চলে যেতে বললেন। সাদিফ ভাইয়ার অবস্থা দেখে সবাই সনসন করে চলে গেল। সাদিফ ভাইয়া আমার দুই বাহু চেপে ধরে বললেন, কি বেশি মায়া হচ্ছিল ওই কুত্তার জন্যে? আমি উনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বললাম, মায়া হচ্ছিল, কিন্তু উনার জন্যে না, আপনার জন্যে। বুঝেন আপনি এইসব? নাকি শুধু মানুষ মারতেই পারেন? বুঝলাম সে খারাপ কথা বলেছে, তাই বলে কি জানে মেরে ফেলবেন? উনি আমার কোমর চেপে ধরে উনার সাথে মিশিয়ে নিলেন আমাকে। আমি ওকে মারতে চাইনি, সামান্য একটু বুঝিয়ে দিয়ে চেয়েছিলাম তুমি শুধু আমার, তোমার দিকে যেন সে আর চোখ না দেয়। কিন্তু দেখো সে কি করেছে। আমার প্রিয়তমার নামে উল্টো পাল্টা কথা বলছিল। অ্যান্ড লাস্টে সে কি বলল? উফ অফ, এখন তোকেই আমার মারতে মন চাচ্ছে। রাফিদ ভাইয়াকে ডেকে আনার কি দরকার ছিল? চিল্লিয়ে আপনি আর শান্তভাবে বুঝাবেন কাউকে? এমনটাও কি পসিবল? আপনি যে একটা গুন্ডা আমি তা ভালো করে জানি। আর গুন্ডাদের মন কখনোই শান্ত থাকে না। সামান্য একটা কারণে আপনি একটা জানকে মেরে ফেলবেন? আমি কি বললি আমাকে তুই? আমি গুন্ডা? ওহ ভালোই তো, যার জন্যে আমি এত কিছু করলাম সে আমাকে গুন্ডা বলে উপাধি দিল। গ্রেট। আমার কোমর ছেড়ে দিয়ে সাদিফ ভাইয়া আবারও বলে উঠলেন, আমার চোখের সামনে থেকে যা তুই। আজকে থেকে তুই আমার চোখের সামনে আসবি না। তোকে দেখলে আমার অধিকার খাটাতে মন চায়। বাট তুই তো আমাকে গুন্ডা ভাবিস, তাই আমিও এখন থেকে তোর সাথে গুন্ডামি করব। আমি কি বলতে কি বলে ফেললাম উনাকে। আল্লাহ, গুন্ডা বলাতে উনি রাগ করেছেন প্রচণ্ড, এটা আমি বেশ বুঝতে পারছি। কিন্তু আমি তাও সাহস করে বললাম, সরি, গুন্ডা না, আপনি অনেক ভালো মানুষ। হাতে ব্যান্ডেজ করে নিবেন। আর আপনি ডিনার করেননি কেন এখনো? প্লিজ আসুন। আর কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? আমার কথায় উনি দেওয়ালে ধুম করে একটা ঘুষি মারলেন। লেট মি ডাই এলোন। না খেলে, ওষুধ না লাগালে কি আমি করে যাব? মরলেও তোর কি? হ্যাঁ তোর কি? জাস্ট গো। চিল্লিয়ে উনার হাত থেকে টপ টপ করে পড়া রক্ত এখন বেশ জোরে বের হচ্ছে। উনার কথা শুনে আমার বুকের প্রচণ্ড ব্যথা করতে লাগল। মরার কথা বলার কি আছে? আমি উনার হাত ধরতে চাইলে আমাকে জোরে ধাক্কা দিয়ে চলে যেতে লাগলেন উনি। অর্ধেক পথ গিয়ে আবারও ফিরে এলেন।
আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলেন। আমাকে সেন্টারের গেটের সামনে রেখে উনি নিচে নেমে গেলেন। অন্য সময় হলে আমি এতক্ষণে কেঁদে ভাসিয়ে দিতাম, কিন্তু এখন কান্না করলে সবাই জিজ্ঞেস করবে কাহিনী কি, তাই বাসায় গিয়ে সব কান্না করব। আর আমার কেন জানি মনে হচ্ছে সাদিফ ভাইয়া আজ বেশ আঘাত পেয়েছেন। আমিও নাকি বলতে কি বলে ফেললাম। আসলেই তো উনার নামে আমাকে কেউ খারাপ কিছু বললে আমিও তার চুল টেনে ছিঁড়ে ফেলব, কিন্তু মেরে ফেলেটা আমি মোটেও সাপোর্ট করি না। সমস্যা নেই, আমি জানি উনি আমার সাথে রাগ করে থাকতেই পারবেন না। ভিতরে আবারও জুমুর সাথে এক হলাম। তাসফিয়া নাকি চলে গিয়েছে, আর রাফিদ ভাই উনার ড্রাইভারকে দিয়ে ইজহারকে হসপিটালে পাঠিয়েছেন। হায় আল্লাহ, কত প্রেসের মানুষজন ছিল। কেউ দেখলে আজকের কাহিনী সেটা কালকের খবরের কাগজে আর চ্যানেলে টপ নিউজ থাকত। বেশ কিছুক্ষণ পর দেখলাম সাদিফ ভাইয়া প্রবেশ করল হলে। হাতে তার ব্যান্ডেজ করানো। যাক বাবা, ব্যান্ডেজ করিয়ে নিলেন। আমি উনার দিকে যেতে নিলে উনি অন্যদিকে চলে গেলেন। আমি বেশ অবাক হলাম উনার এমন কাজে। বাট এখন রেগে আছেন ভেবে আমি এই ব্যাপারটাকে ইগনোর করলাম। ফ্যামিলি ফটো তুললাম সবাই একসাথে। সব মেহমানদের বিদায় দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটল। সেই তখন থেকে এখন পর্যন্ত সাদিফ ভাইয়া আমার সাথে কথা তো দূরের ব্যাপার, আই কন্ট্যাক্ট পর্যন্ত করেননি। আমি উনার ব্যবহারে মোটেও অভ্যস্ত নই, তাই জুমুর সাথে উনার দিকে এগোলাম। এই আপনি ডিনার করেছেন? আমার কথা পাত্তা না দিয়ে উনি জুমুকে বললেন। আমি গুন্ডা মানুষ, আমি না খেলে কার কি বুঝলাম না। জুমু আর্লি নিচে নেমে যেতে বল সবাইকে। কথা শেষ করে উনি নিচে নেমে গেলেন। আর উনার এমন কথায় আমার চোখ ভরে এলো। সাদিফ ভাইয়া কি জানেন না আমি উনার জন্যে কি ফিল করি? আচ্ছা, উনি কি আমার সাথে আর কখনোই কথা বলবেন না? চলবে।